আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সর্বক্ষণই করোনাকে জয় করার এক অন্যরকম যুদ্ধে লিপ্ত আছো তোমরা। যাই হোক, আমাদেরকে ভালো থাকতে হবে, ভালো রাখতে হবে এবং সাথে সাথে আমাদের পড়াশোনাটাও চালিয়ে যেতে হবে। তো শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সাথে আমি যে আলোচনায় চলেছিলাম সেই আলোচনার মধ্যে আমরা রিয়েকশান বেসড পড়াশোনা, গত ক্লাসে আমি বলেছিলাম যে আমাদের রিয়েকশান বেসড পড়াশোনা শুরু হয়েছে। তারই আলোকে আজকে আমি এই সংযোজন বিক্রিয়া নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো সংযোজন বিক্রিয়াটা হচ্ছে অ্যালকিন এবং অ্যালকাইন, অর্থাৎ যে সমস্ত যৌগের মধ্যে পাই বন্ধন উপস্থিত থাকে সেই সমস্ত যৌগে এই সংযোজন বিক্রিয়াগুলো সংঘটিত হয়। তো সংযোজন বিক্রিয়ার মধ্যে ইলেকট্রোফিলিক এবং নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া রয়েছে। তার মধ্যে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়াটা নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো। তো ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়ার মধ্যে অ্যালকিন আবার অ্যালকাইন আছে, তার মধ্যে শুধু অ্যালকিনটা নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো। এবং অ্যালকিনের মধ্যে আবার দুই ধরনের আছে, সেটা একটা হচ্ছে তোমার প্রতিসম অ্যালকিন আর একটা হচ্ছে অপ্রতিসম অ্যালকিন। তো যাই হোক, দুইটা নিয়ে আজকে কথা বলবো, প্রতিসম অপ্রতিসম। তার মধ্যে প্রতিসম একটা উদাহরণ দিয়ে আলোচনা করব। তাছাড়া অপ্রতিসমের মধ্যে একজন বিজ্ঞানীর নামে একটা নীতি আছে, সেটা হচ্ছে মার্কোনিকোভ নীতি। সেই নীতির আলোকে আমরা অপ্রতিসম অ্যালকিনের মধ্যে যে জুট বিক্রিয়া সংঘটিত হয় সেটা নিয়েও কথা বলবো। তো যাই হোক, তোমরা ক্লাসটি খুব ভালোভাবে এনজয় করো। আমি আশা করি তোমরা ক্লাসটি খুব ভালোভাবে বুঝতে পারবা এবং সাথে সাথে তোমরা তোমাদের বইয়ের সহযোগিতা নিবা। ওকে শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো, চলো আমরা সেখানে চলে যাই। সেটি হচ্ছে জৈব যৌগের জুট বিক্রিয়া নিয়ে আজকে কথা বলবো। এটাকে ইংরেজিতে বলা হয় এডিশন রিয়েকশন অফ অর্গানিক কম্পাউন্ড। জৈব যৌগের জুট বিক্রিয়ার মতো আরও অনেক ধরনের জুট বিক্রিয়া জৈব যৌগের মধ্যে দেখা যায়। সেগুলো হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, সমানুকরণ বিক্রিয়া, জারণ বিজারণ বিক্রিয়া, তারপর হচ্ছে তোমার হাইড্রেশন বিক্রিয়া। এগুলো আমরা সাধারণত দেখতে পাবো সামনের দিকে। তো এখন আমরা প্রথমে জুট বিক্রিয়া নিয়ে কথা বলব। তো আমরা একটু জানি যে জুট বিক্রিয়া, অথবা এটাকে আরেকটা বাংলা কথা বলা যায়, সেটা হচ্ছে সংযোজন বিক্রিয়া। এটা কাকে বলে? যে বিক্রিয়ায় কোনো যৌগের অসম্পৃক্ত স্থানে, অসম্পৃক্ত মানে হচ্ছে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন, এরকম স্থানগুলো, যেমন দেখো কার্বন কার্বন দ্বিবন্ধন, কার্বন কার্বন ত্রিবন্ধন, কার্বন অক্সিজেন দ্বিবন্ধন, কার্বন নাইট্রোজেন ত্রিবন্ধন। তো তোমরা জানো যখন কোনো যৌগে দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকে তখন সেখানে সিগমা বন্ধন একটি থাকে আর বাকিগুলো পাই বন্ধন থাকে। তো এই বন্ধনযুক্ত যৌগগুলো বা অসম্পৃক্ত যৌগগুলোর মধ্যে নতুন পরমাণু বা গ্রুপ যুক্ত হবে এবং যৌগটি থেকে অসম্পৃক্ততা দূর হবে। অসম্পৃক্ততা দূর হবে মানে কি? ধরো এই যে দ্বিবন্ধন ত্রিবন্ধনগুলোর মধ্যে যখন নতুন মূলক বা পরমাণু যুক্ত হবে তখন কিন্তু দ্বিবন্ধন আর ত্রিবন্ধনটা থাকবে না, তখন যৌগটা একক বন্ধন হয়ে যাবে এবং ওই পাই বন্ধনগুলো ভেঙে যে নতুন হাতগুলো তৈরি হবে সেই হাতগুলোর মধ্যে নতুন পরমাণু বা গ্রুপ যুক্ত হয়ে যাবে। কথা বুঝছো? এটাই হচ্ছে অসম্পৃক্ততা দূর হওয়া, যেটাকে বলা হয়। এবং উৎপাদ তৈরি হবে একটি, একাধিক উৎপাদ তৈরি হবে না। তাকে কি বলা হয়? জুট বিক্রিয়া বলা হয়। পরীক্ষায় সংজ্ঞাটা আসে কিন্তু। তার মানে আলটিমেটলি আমরা একটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরো একটা টেবিলের মধ্যে দুজন স্টুডেন্ট বসে আছে, ওই টেবিলের মধ্যে তিনজন বসতে পারবে। এখন দুজন বসে আছে, তারপর আরেকজন আসলো, আসার পরে ওই দুইজনের সাথে ওই স্টুডেন্টটাও বসে গেল। এখন টেবিলের মধ্যে পার্সন হলো কতজন? তিনজন। এটা হচ্ছে এডিশন বা সংযোজন, মনে রাখবা। আর একটি টেবিলে ধরো দুজন বসতে পারে, এখন একজন আসলো, অবশিষ্ট আরেকজন আসলো। এখন তাহলে কি করতে হবে? একজনকে এখান থেকে উঠে যেতে হবে, তাহলে আরেকজন বসতে পারবে। তাহলে একজন উঠে যায় আরেকজন বসলো, এটা হচ্ছে প্রতিস্থাপন। আরেকটা হচ্ছে অপসারণ। অপসারণ মানে হচ্ছে ধরো দুজন একই টেবিলে বসলো কিন্তু ঝগড়া করে যেই কোনো একজন এখান থেকে উঠে গেল আর কেউ এখানে আসলো না, এটা হচ্ছে অপসারণ। মেবি বুঝতে পেরেছ? এবার আসো এই জুট বিক্রিয়ার প্রকারভেদটা নিয়ে একটু কথা বলি। জুট বিক্রিয়া সাধারণত দুই ধরনের হয়। একটা হচ্ছে ইলেকট্রন আকর্ষী জুট বিক্রিয়া আর একটা হচ্ছে কেন্দ্রাকর্ষী জুট বিক্রিয়া। এখন কেন্দ্রাকর্ষী জুট বিক্রিয়া, ইলেকট্রন আকর্ষী জুট বিক্রিয়া জানার আগে আমরা একটু জানি ইলেকট্রোফাইল কারা, নিউক্লিওফাইল কারা, এটা একটু জানতে হবে আমাদেরকে, না হলে আমরা বুঝতে পারবো না ইলেকট্রন আকর্ষী জুট বিক্রিয়া এবং কেন্দ্রাকর্ষী জুট বিক্রিয়া। দেখো, ইলেকট্রোফাইল হচ্ছে এই গ্রিক ওয়ার্ড ফিলিক থেকে আসছে এই ফাইল শব্দটা। গ্রিক শব্দ ফিলিক মানে হচ্ছে আকর্ষী,
তো ফিলিক থেকে ফাইল মানে ইলেকট্রোফাইল মানে ইলেকট্রনের প্রতি আকর্ষী, যারা ইলেকট্রনের প্রতি আকর্ষী তাদেরকে ইলেকট্রোফাইল বলা হয়। যে সকল বিকারক ইলেকট্রনের প্রতি আকর্ষণ বোধ করে তারাই হচ্ছে ইলেকট্রোফাইল। যেমন দেখো, পজিটিভ চার্জিত যে আয়নগুলো সাধারণত আমাদের জৈব রসায়নে আমরা দেখব, তারা হচ্ছে ইলেকট্রোফাইল। কেন? কারণ হচ্ছে তারা পজিটিভ চার্জিত, তারা এই নেগেটিভ চার্জিত অর্থাৎ ইলেকট্রনের প্রতি তারা দৌড়াবে, বিপরীত চার্জের প্রতি তারা দৌড়াবে, এই কারণে তারা হচ্ছে ইলেকট্রোফাইল। আবার এখানে দেখো, তারাও কিন্তু ইলেকট্রোফাইল, কিন্তু তাদের উপর কোনো চার্জ নাই, এই কারণে তারা হচ্ছে প্রশম ইলেকট্রোফাইল। এটা কেন ইলেকট্রোফাইল জানো? তোমরা জানো অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড একটা লুইস অ্যাসিড, বোরন ট্রাইফ্লোরাইডও কিন্তু একটা লুইস অ্যাসিড। তো লুইস অ্যাসিড কারা? যারা মুক্তজোড়ী ইলেকট্রন গ্রহণ করতে পারে। তার মানে কি? তারা অবশ্যই ইলেকট্রনের প্রতি দৌড়াবে, তারাও ইলেকট্রনের প্রতি দৌড়াবে, কারণ তাদের ডেফিসিয়েন্সি অফ ইলেকট্রন রয়েছে, তাদের মধ্যে ইলেকট্রনের ঘাটতি আছে, এই কারণে তারা কিন্তু ইলেকট্রনের প্রতি দৌড়াবে। তাহলে তারা লুইস অ্যাসিড ধর্মের কারণে তারা ইলেকট্রনের প্রতি আকর্ষণ বোধ করে, আর তারা পজিটিভ চার্জের কারণে তারা ইলেকট্রনের প্রতি আকর্ষণ বোধ করে। তাহলে আমরা বলতে পারি ইলেকট্রোফাইল দুই ধরনের, একটা ধনাত্মক চার্জিত, একটা হচ্ছে প্রশম। হ্যাঁ, এবার আসো নিউক্লিওফাইল কারা? তো ফাইল তো ফিলিক থেকে আসছে, তোমরা বুঝছো, আকর্ষী। নিউক্লিয় মানে নিউক্লিয়াসের প্রতি আকর্ষী। এটা নিউক্লিয়াস কেন মিন করা হলো? আমরা জানি নিউক্লিয়াসটা কিন্তু ধনাত্মক চার্জিত, তার মানে ধনাত্মক চার্জের প্রতি যারা আকর্ষী তাদেরকে নিউক্লিওফাইল বলা হয়। ক্লিয়ার? তাহলে ধনাত্মক চার্জের প্রতি আকর্ষী কারা? যেমন দেখে যে নেগেটিভ চার্জিত, এখানে ওয়েজ দেখানো হচ্ছে, হ্যাঁ, অ্যালকাইল একটা মূলক দেখানো হচ্ছে। তাহলে তারা নেগেটিভ চার্জ, যেহেতু তারা অবশ্যই পজিটিভ চার্জের কাছে যাবে, অর্থাৎ তারা নিউক্লিওফাইল, ঋণাত্মক চার্জিত নিউক্লিওফাইল। আর তারা দেখো, তারা কিন্তু কোনো চার্জ নাই, কিন্তু তারা কিন্তু নিউক্লিয়াসের প্রতি দৌড়াবে, পজিটিভ চার্জের প্রতি দৌড়াবে। কেন জানো? কারণ তাদের মুক্তজোড় ইলেকট্রন আছে, এই কারণে তাদেরকে বলা হয় প্রশম নিউক্লিওফাইল, আর তাদেরকে বলা হয় কি? ঋণাত্মক চার্জিত নিউক্লিওফাইল। তাহলে ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল এই দুটি সংজ্ঞা পরীক্ষা আসে, এমসিকিউ আসে পরীক্ষায়। নিচের কোনটি ইলেকট্রোফাইল, নিচের কোনটি নিউক্লিওফাইল, নিচের কোনটি প্রশম ইলেকট্রোফাইল, নিচের কোনটি প্রশম নিউক্লিওফাইল, এগুলো পরীক্ষায় প্রশ্ন আসে। ওকে, তাহলে বুঝতে পারলা ক্লিয়ারলি। এখন আসো, আমরা যে আলোচনায় ছিলাম যে আমাদের ইলেকট্রন আকর্ষী জোট বিক্রিয়া এবং কেন্দ্রাকর্ষী জোট বিক্রিয়া, আমি দুইটা নিয়ে একটু কথা বলি। তো ইলেকট্রন আকর্ষী জোট বিক্রিয়ার মধ্যে আমরা এখানে অ্যালকিনের একটা উদাহরণ দেখাইছি, দেখো। তার মানে ইলেকট্রন আকর্ষী জোট বিক্রিয়া কোনগুলো? যে জোট বিক্রিয়ায় প্রথমেই ইলেকট্রোফাইলটা আক্রমণ করবে, পরবর্তীতে নিউক্লিওফাইলটা আক্রমণ করবে। দেখো এইচবিআর, এখানে দুটি অংশ, একটা পজিটিভ একটা নেগেটিভ, তার মানে এটা হচ্ছে ইলেকট্রোফাইল, এটা হচ্ছে নিউক্লিওফাইল। তাহলে ইলেকট্রন আকর্ষী জোট বিক্রিয়া যেহেতু বলা হয়েছে, প্রথমেই ইলেকট্রোফাইলটা আক্রমণ করবে। এই যে ইলেকট্রোফাইল আক্রমণ করছে, এই যে হাইড্রোজেন যুক্ত হয়েছে, পরবর্তীতে এটা যুক্ত হতে এটা কি হয়েছে? প্লাস হয়ে গেছে, কারণ ইলেকট্রনটা তো প্রথমে ওইদিকে গেছে, যা হতে এটা মাইনাস হয়েছে, এটা কিন্তু প্লাস হয়ে গেছে। এটা কি হয়ে গেছে স্যার? এটা হয়ে গেল প্লাস। তাহলে ইলেকট্রোফাইলটা, ওই যে পজিটিভ চার্জিতটা তো নেগেটিভের কাছে আগে আসবে, তাহলে আগে হাইড্রোজেনটা যুক্ত হবে, তার পজিটিভটা থেকে যাবে, পরবর্তীতে নিউক্লিওফাইলটা যুক্ত হয়, এই যে একটা যৌগ তৈরি করবে। যে দেখো CH2 এর সাথে ওই যে প্লাসের সাথে ব্রোমিনটা যুক্ত হয়েছে, আর CH2S, তাহলে এটা হচ্ছে একটা 2 কার্বন বিশিষ্ট হ্যালোজেনেটেড যৌগ, তাহলে এটা হচ্ছে 1 ব্রোমো ইথেন। কার্যকরী মূলকযুক্ত কার্বনটা 1 নম্বর কার্বন, আর 2 কার্বনের জন্য ইথেন, মানে 1 ব্রোমো ইথেন। তাহলে ইলেকট্রন আকর্ষী কেন বলা হয়েছে বুঝতে পেরেছ? ইলেকট্রোফাইলটা আগে যুক্ত হওয়ার কারণে। এখানে কিন্তু নিউক্লিওফাইলও যুক্ত হয়েছে, তবে নিউক্লিওফাইল পরে যুক্ত হয়েছে, ইলেকট্রোফাইল আগে যুক্ত হওয়ার কারণে এটা হচ্ছে ইলেকট্রন আকর্ষী জোট বিক্রিয়া বা ইলেকট্রোফিলিক এডিশন রিয়েকশন বলা হয় এটাকে। এবার আসো কেন্দ্রাকর্ষী জোট বিক্রিয়া। কেন্দ্রাকর্ষী জোট বিক্রিয়াটা তো একটু আগে বলছি, কেন্দ্রাকর্ষী বা নিউক্লিওফিলিক এডিশন রিয়েকশন, মানে নিউক্লিয়াসের প্রতি দৌড়াবে। তাহলে এখানে দেখো, এই যে বিকারক মানে আক্রমণকারী যে বিকারক, এখানে পজিটিভ নেগেটিভ প্রান্ত, তাহলে এটা হচ্ছে নিউক্লিওফাইল। তাহলে যেহেতু এটা নিউক্লিওফিলিক বিক্রিয়া, তাহলে নিউক্লিওফাইলটা আগে আক্রমণ করবে। এই যে নিউক্লিওফাইলটা আগে আক্রমণ করছে, দেখো এই যে CN যুক্ত হয়েছে, ওটা রয়ে গেছে কিন্তু মাইনাস, পরবর্তীতে ইলেকট্রোফাইলটা যুক্ত হয়েছে। তোমরা কম্পারিজনটা বুঝতে পারলা। ইলেকট্রন আকর্ষী জোট বিক্রিয়া ইলেকট্রোফাইল আগে আক্রমণ করবে, কেন্দ্রাকর্ষী জোট বিক্রিয়ায় নিউক্লিওফাইলটা আগে আক্রমণ করবে। ক্লিয়ার স্যার? এরপরে দেখো, এখানে আরেকটা কথা বলে নেই যে কেন্দ্রাকর্ষী জোট বিক্রিয়াগুলো সাধারণত কার্বনিল মূলক যুক্ত যৌগগুলো দিয়ে থাকে। কার্বনিল মূলক যুক্ত যৌগ কারা? যেমন অ্যালডিহাইড, কিটোন। হ্যাঁ, অ্যালডিহাইডের মধ্যে তোমরা জানো একটা CO মূলক আছে, কিটোনের মধ্যে একটা CO মূলক আছে, এদেরকে কার্বনিল এই মূলক যুক্ত যৌগ বলা হয়। কেমন? আবার অ্যাসিডের মধ্যেও কিন্তু CO মূলক আছে।
এরা সবাই কিন্তু কার্বনিল মূলকযুক্ত যৌগ। তাহলে এই ধরনের যৌগগুলো সাধারণত কেন্দ্রাকর্ষী জুট বিক্রিয়া দিয়ে থাকে, এটা একটু টেকনিক্যালি মনে রাখবা। এখানে দেখো এই যৌগটার মধ্যে, এই বিক্রিয়াটার মধ্যে যে উৎপাদটা তৈরি হয়েছে, এই যে দেখো এই যে কার্বনের সাথে হাইড্রোজেনটা পরে যুক্ত এই অক্সিজেনের সাথে হাইড্রোজেনটা যুক্ত হয়েছে পরে, আর সায়ানেটটা তো বললাম আগে যুক্ত হয়েছে, এই যে যৌগটা, এটাকে বলা হয়, আমরা যদি আইউপ্যাক নামকরণ করি তাহলে এই সিএন যুক্ত কার্বনটা 1 নম্বর, কার্বনটা 2 নম্বর, এটা 3 নম্বর, তাহলে এই যৌগটার নাম 2 এর মধ্যে একটা ওএস মূলক আছে। ওএস যদি প্রধান কার্যকরী মূলক হয় তখন তাকে অল উচ্চারণ করতে হয়, অল বা লাস্টে নল। আর যদি শাখা হিসেবে থাকে তখন হাইড্রোক্সি উচ্চারণ করতে হয়। তাহলে এখানে যেহেতু হাইড্রোক্সি শাখা হিসেবে আছে, এই কারণে যেহেতু ওএস থেকে সিএন এর কার্যকরী ক্ষমতা বেশি, এই কারণে ওএস এখানে শাখা, শাখা হওয়ার কারণে 2 হাইড্রোক্সি আর 3 কার্বন প্রোপেন, তারপরে সিএন থাকলে আমরা জানি নাইট্রিল হয়, 2 হাইড্রোক্সি প্রোপেন নাইট্রিল। এখানে জায়গা নেই বিধায় নিচে লিখলাম, একই সাথে লিখতে হবে। অথবা এটাকে বাণিজ্যিক আরেকটা নাম আছে ইথানেল সায়ানোহাইড্রিন। এই সায়ানোহাইড্রিন কখন হয় জানো? কোনো যৌগে যখন ওএস এবং সায়ানাইড একই সাথে থাকবে, হ্যাঁ, এই ওএস এবং সায়ানাইড যখন একই সাথে কোনো যৌগে উপস্থিত থাকবে তখন সেই যৌগটাকে সায়ানোহাইড্রিন বলা হবে, মনে রাখবা। আর ইথানেল কেন বলা হয়েছে? যেহেতু যৌগটা একটা অ্যালডিহাইডিক যৌগ থেকে উৎপন্ন হয়েছে। এই যে প্রথম যৌগটা দেখো, এটা কিন্তু ইথানেল ছিল, এই যে সিএইচও মূলক, কেমন ইথানেল, এই কারণে ইথানেল আর ওএস এবং সিএন থাকার কারণে সায়ানোহাইড্রিন। তোমরা বুঝতে পেরেছ? আচ্ছা, তাহলে কেন্দ্রাকর্ষী জুট বিক্রিয়া এবং ইলেকট্রনাকর্ষী জুট বিক্রিয়া তোমরা বুঝতে পেরেছো। তো আজকে আমি বেসিক্যালি তোমাদের সাথে ইলেকট্রনাকর্ষী জুট বিক্রিয়ার এই অ্যালকিনের মধ্যে যে ইলেকট্রনাকর্ষী জুট বিক্রিয়া সংঘটিত হয় এটা নিয়ে আজকে তোমাদের সাথে বেসিক্যালি কথা বলবো। তো ইলেকট্রনাকর্ষী জুট বিক্রিয়ার মধ্যে তোমরা দেখতে পেয়েছো একটু আগে যে এই যে একটা দ্বিবন্ধনযুক্ত অ্যালকিন, এটা কিন্তু একটা প্রতিসম অ্যালকিন। প্রতিসম অ্যালকিন কি জানো? দ্বিবন্ধনযুক্ত দুইটা কার্বন একই কন্ডিশনে থাকবে। দেখো এটার সাথে দুইটা হাইড্রোজেন আছে, এটার সাথে দুইটা হাইড্রোজেন আছে, তাহলে এটা হচ্ছে একটা প্রতিসম অ্যালকিন। আমি এখানে একটা প্রতিসম অ্যালকিনের মধ্যে বিক্রিয়াটা দেখাইলাম। হ্যাঁ, প্রতিসম অ্যালকিনের ক্ষেত্রে সাধারণত একই ধরনের উৎপাদ তৈরি হবে, যেহেতু জুট বিক্রিয়া বলা হয়েছে যে একটি উৎপাদ তৈরি হবে। তাহলে ইলেকট্রনাকর্ষী জুট বিক্রিয়ার ক্ষেত্রে আমি এখন তোমাদেরকে বললাম যেটা, যে যদি অ্যালকিনটা অর্থাৎ দ্বিবন্ধনযুক্ত যৌগটি, মানে অ্যালকিনের দ্বিবন্ধনযুক্ত যে যৌগটি সেটি যদি প্রতিসম অ্যালকিন হয় তখন একটি উৎপাদ তৈরি হবে। কিন্তু যদি দ্বিবন্ধনযুক্ত যে অ্যালকিনটি এটি যদি প্রতিসম না হয়, অর্থাৎ ধরো দ্বিবন্ধনযুক্ত দুইটা কার্বনের মধ্যে হাইড্রোজেন সংখ্যা যদি সমান না থাকে তখন সাধারণত সেটা এই অপ্রতিসম অ্যালকিন হয়ে যাবে এবং সেটার জুট বিক্রিয়ার সাধারণত এই একটি উৎপাদ উৎপন্ন না হয় দুটি উৎপাদ তৈরি হবে। এই রকমই একটি বিক্রিয়া হচ্ছে আমাদের মার্কোনিকভ বিক্রিয়া। এখন আমরা চলে যাব যে এই দ্বিবন্ধনযুক্ত একটা অপ্রতিসম অ্যালকিন যৌগের মধ্যে কিভাবে জুট বিক্রিয়ায় দুটি ভিন্ন উৎপাদ তৈরি হয় সেই মার্কোনিকভ নীতিটি নিয়ে এখন আমরা আলোচনা করব। তাহলে মার্কোনিকভ বিক্রিয়াটা কি এটা সবার আগে জানতে হবে। অপ্রতিসম অসম্পৃক্ত জৈব যৌগের সাথে অপ্রতিসম অর্থাৎ অসমান, দেখো এটা একটা অ্যালকিন, দ্বিবন্ধনযুক্ত দুইটা কার্বন কিন্তু একই অবস্থায় নাই, এটাতে একটা হাইড্রোজেন এটাতে কিন্তু দুইটা হাইড্রোজেন, তাহলে এটা একটা অপ্রতিসম অ্যালকিন। অসম্পৃক্ত, এটা তো অবশ্যই দ্বিবন্ধন, যেহেতু এটা অসম্পৃক্ত। অপ্রতিসম অসম্পৃক্ত কথাটা বুঝতে পেরেছ? জৈব যৌগের সাথে অপ্রতিসম বিকারক। অপ্রতিসম বিকারক মানে কি? এই যে এসবিআর বিকারকটা ব্যবহার করছো, ব্রোমিনের আকার অনেক বড়, ব্রোমিনের পারমাণবিক সংখ্যা 35 আর হাইড্রোজেন হচ্ছে 1, তাহলে দুইটার আকার কিন্তু একরকম না, এই কারণে দুইটাকে বলা হয় অপ্রতিসম বিকারক, মানে সমান না, দুইটার বিকারকের মধ্যে দুইটা উপাদান এক সমান অবস্থায় নেই। অপ্রতিসম বিকারক যখন তুমি যুক্ত করবা, এই যে এখানে অপ্রতিসম অসম্পৃক্ত জৈব যৌগের সাথে অপ্রতিসম বিকারক অণুর জুট বিক্রিয়া, যখন জুট বিক্রিয়া ঘটাবা তখন বিকারক অণুর ঋণাত্মক অংশ, বিকারক অণুর এই যে বিকারক অণুর যে ঋণাত্মক অংশটা এটা অসম্পৃক্ত সেই কার্বনে যুক্ত হবে, অর্থাৎ অসম্পৃক্ত যে দুটি কার্বন এই দুটি কার্বনের সেই কার্বনে যুক্ত হবে যেই কার্বনে হাইড্রোজেন সংখ্যা কম আছে। অর্থাৎ এই দুটি কার্বনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই কার্বনে হাইড্রোজেন সংখ্যা কম আছে একটি, এটার মধ্যে দুটি আছে, তাহলে এই ব্রোমাইডটা কোথায় যুক্ত হবে? এই ঋণাত্মক অংশটা এই
এই কার্বনের মধ্যে যুক্ত হবে, আর এই কার্বনে কে যুক্ত হবে? হাইড্রোজেনটা যুক্ত হবে। কথা কি বুঝতে পেরেছ? তাহলে এই যে বিক্রিয়াটা, এটা আসলে আমাদের যে মার্কনিকোভ বিক্রিয়া, এই বিক্রিয়া অনুসারে আমরা বলতে পারি যে ব্রোমাইডটা এখানে যুক্ত হবে, এইচটা এখানে যুক্ত হবে। এই যে আমরা দেখো লিখছি যে ব্রোমাইডটা ওই যে কম সংখ্যক হাইড্রোজেনের সাথে, আর হাইড্রোজেনটা এই বেশি সংখ্যক হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে। বিজ্ঞানী মার্কনিকোভ বলছেন যে এই উৎপাদটি তৈরি হবে 90%। এটার সাথে সাথে কিন্তু আবার একটা সহ উৎপাদ তৈরি হবে। তোমরা জানো যেই কোনো বিক্রিয়ায় কিন্তু 100% প্রোডাকশন তৈরি হয় না, কিছু পরিমাণ সহ উৎপাদ থেকে যায়। তাহলে এরকম যদি অপ্রতিসম থাকে তখন মার্কনিকোভ উৎপাদ তৈরি হবে, ঠিক আছে, সেটা 90% তৈরি হবে। আর 10% তৈরি হবে কোনটা? যে ওই মার্কনিকোভ নীতি অনুযায়ী যেটা হওয়ার কথা ছিল ওটার উল্টাটা ঘটবে। এই ব্রোমিনটা এটাতে যুক্ত হবে আর হাইড্রোজেনটা ওই কম সংখ্যক হাইড্রোজেনে যুক্ত হবে। অর্থাৎ এই উৎপাদটা তৈরি হবে কত পার্সেন্ট? 10%। আর মার্কনিকোভটা তৈরি হবে কত পার্সেন্ট? 90%। এটা কিন্তু একটা জোট বিক্রিয়া। কিন্তু এখন আসো, এই যে এইভাবে দেখাইলাম এই বিক্রিয়াটা বেসিক্যালি কিভাবে সংগঠিত হয় এবং এটা একটা জোট বিক্রিয়া, কিভাবে জোট বিক্রিয়াটা সংগঠিত হচ্ছে এবং এটা কেন 90%, এটা কেন 10% হচ্ছে, এটার পক্ষে মার্কনিকোভের যুক্তি কি, আমরা এইগুলো নিয়ে এখন একটু কথা বলবো। তাহলে আসো, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মেকানিজমটা নিয়ে আমরা একটু এখন ডিটেলস কথা বলবো, যে কিভাবে এই বিক্রিয়াটার পক্ষে আমাদের মার্কনিকোভের যুক্তি রয়েছে, এটা নিয়ে এখন কথা বলবো। তাইলে দেখো, এই যে রিয়েকশনটা, এটাই তো এটা, কেমন? তাহলে এই যে দ্বিবন্ধনযুক্ত যে পাই ইলেকট্রনটা, দুইটা কার্বনেরই কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি সমান। এই পাই ইলেকট্রন এই কার্বন যেরকম তার দিকে টানতে পারে, এই কার্বনও তার দিকে টানতে পারে। এক্ষেত্রে ধরো অপ্রতিসম কার্বন হলে যে এটাতে কম হাইড্রোজেন আছে এটা বেশি টানবে, এটাতে বেশি আছে, এরকম না। সেন্টার কার্বন দুইটারই ইলেকট্রোনেগেটিভিটি সমান। এখন এটাও টানতে পারে, এটাও টানতে পারে, দুইটারই টানার অধিকার, মানে ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা দুইটারই সমান। তোমরা জানো ইলেকট্রন নিজের দিকে আকর্ষণ করার যে ক্ষমতা, এটাকে তড়িৎ ঋণাত্মকতা বলা হয়। অর্থাৎ দুটি কার্বনেরই তড়িৎ ঋণাত্মকতা এখানে সমান। এখন ইলেকট্রন এই দিকেও আসতে পারে, এই দিকেও আসতে পারে। আমি এটাকে 1 নং রাস্তা হিসেবে ট্রিট করলাম, এটাকে 2 নং রাস্তা হিসেবে ট্রিট করলাম। অর্থাৎ 1 নং রাস্তাটা দেখো, এই 1 নং রাস্তাটা যদি আমরা চিন্তা করি, ইলেকট্রনটা যদি এই দিকে আসে, ইলেকট্রনটা যদি 1 নং রাস্তাকে ফলো করে, তাহলে ইলেকট্রন কোথায় যাবে? CH2 এর এখানে চলে যাবে। এই যে CH2 মাইনাস হয়ে গেল, আর CH থেকে চলে গেছে, তাহলে এটা প্লাস হয়ে গেল। ওকে। আর যদি মেকানিজমটা 2 নং রাস্তাকে ফলো করে, তাহলে ইলেকট্রনটা এখানে চলে আসবে, তাহলে এটা হয়ে যাবে মাইনাস মাঝখানেরটা, আর এটা হয়ে যাবে কি? প্লাস। তোমরা বুঝতে পেরেছো ব্যাপারটা? এখন আসো, যেহেতু এটা ইলেকট্রোফিলিক জোট বিক্রিয়া, তো ইলেকট্রোফিলিক জোট বিক্রিয়া কি এইচ আগে যুক্ত হবে না ব্রোমাইড যুক্ত হবে? অবশ্যই এইচ প্লাসটা আগে যুক্ত হবে, যেহেতু ইলেকট্রোফিলিক জোট বিক্রিয়া। এবার এইচ প্লাসটা কাকে আক্রমণ করবে? ওই যে মাইনাসটাকে আক্রমণ করবে। এই যে দেখো CH3 তৈরি হয়ে গেল, আর মাঝখানে প্লাসটা রয়ে গেল। পরবর্তীতে ওই যে বি আর মাইনাসটা যুক্ত হবে, প্লাসের সাথে যুক্ত হয়ে এই যে যৌগটা তৈরি করবে। তাহলে এই যৌগটার নাম কি? 2 ব্রোমো প্রোপেন। এরপর আসো 2 নং রাস্তার মেকানিজমটা দেখি। যখন আবার H প্লাস যুক্ত হবে, তখন মাইনাসের সাথে যুক্ত হলে এই CH2 হয়ে যাবে মাঝখানে, আর এখানে CH2 প্লাস থাকবে। তাহলে ব্রোমাইডটা যুক্ত হবে, যুক্ত হয়ে CH3 CH2 CH2 Br হয়ে যাবে। তাহলে এটার নাম কিন্তু 1 ব্রোমো প্রোপেন। বুঝতে পেরেছ? তাহলে মার্কনিকোভের যেই বিক্রিয়ায় উৎপাদ তৈরি হয়, দুটি উৎপাদ তৈরি হয়, এখানেও কিন্তু মেকানিজমে দুটি উৎপাদই তৈরি হয়েছে। তবে মার্কনিকোভ বলছেন যে এটা তৈরি হবে 90%, আর এই উৎপাদটা তৈরি হবে 10%। এখন মার্কনিকোভ কেন বললেন যে এটা 10% তৈরি হবে, এটা 90% তৈরি হবে, এটা 10% তৈরি হবে? যুক্তিটা কি? এটার কারণ হচ্ছে 90% উৎপাদ যখন তৈরি হয়, তখন কিন্তু অভ্যন্তরীণ অবস্থায় বা ট্রানজিশন স্টেট বা অন্তর্বর্তী অবস্থায় যে একটা অস্থায়ী অবস্থা তৈরি হয়, এটাকে ট্রানজিশন স্টেট বলা হয়, বা অন্তর্বর্তী অবস্থা, মধ্যবর্তী অবস্থা। যে মধ্যবর্তী অবস্থা তৈরি হয়, এখানে মধ্যবর্তী অবস্থায় 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হয়।
2 ডিগ্রি কার্বোক্যাটায়ন মানে কি তোমরা জানো, কোনো যৌগে পজিটিভ চার্জ যদি থাকে তখন তাকে কার্বোক্যাটায়ন বলা হয়, কোনো যৌগে যদি নেগেটিভ চার্জ থাকে তখন তাকে কার্বনায়ন বলা হয়। মানে হচ্ছে কোনো যৌগের কেন্দ্রীয় যে পরমাণুটা থাকে সেটা যদি পজিটিভ চার্জিত হয় তখন তাকে কার্বোক্যাটায়ন বলা হয়, আর কোনো যৌগের কেন্দ্রীয় পরমাণুটা যদি নেগেটিভ চার্জে চার্জিত হয় তখন তাকে কার্বনায়ন বলা হয়। তাহলে এটা কিন্তু একটা কার্বোক্যাটায়ন আমরা বলতে পারি। এই যৌগটার সেন্টার পরমাণু কিন্তু এটা। তাহলে সেন্টার পরমাণুর দুই পাশে 2টা মিথাইল মূলক আছে, এই কারণটি হচ্ছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। প্রথমে হচ্ছে এটা একটা কার্বোক্যাটায়ন, দ্বিতীয় হচ্ছে এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, কারণ পজিটিভ চার্জিত কার্বনটা 2টা মিথাইল মূলকের সাথে যুক্ত আছে। ওকে, এখন আর 2 নাম্বার রাস্তা যখন তুমি যাও তখন তুমি দেখো যে পজিটিভ চার্জিত যে কার্বনটা এটা টোটালি একটা অ্যালকাইল মূলকের সাথে যুক্ত আছে। তাহলে এই পজিটিভ চার্জিত যে কার্বনটা, এই কার্বনটা হচ্ছে 1 ডিগ্রি কার্বন। আমি আবারও বলি, এই পজিটিভ চার্জিত কার্বনটা 2 দিকে 2টা অ্যালকাইল মূলকের সাথে যুক্ত আছে, এই যে একটা মিথাইল মূলক একটা মিথাইল মূলক। আর এখানে পজিটিভ চার্জিত যে কার্বনটা বা কার্বোক্যাটায়নটা এটা 2 কার্বন বিশিষ্ট একটা ইথাইল গ্রুপের সাথে যুক্ত আছে। তুমি আর ভেবো না যে এখানে তো কার্বন 2টা, তাহলে এটা ডিগ্রি বেশি হবে না, টোটালটা তো একটা অ্যালকাইল মূলক বোঝাচ্ছে, এই কারণে এটা হচ্ছে একটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন আর এটা হচ্ছে একটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, মনে রাখবা। এখন প্রশ্ন যেটা একটু আগে বললাম যে 90% কেন 10% কেন? 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন থেকে অনেক অনেক বেশি স্থিতিশীল হওয়ার কারণে এই 2 ডিগ্রি কার্বোক্যাটায়নের মাধ্যমে যেই প্রোডাক্টটা তৈরি হবে ওইটা সবচেয়ে বেশি তৈরি হবে, কারণ যত বেশি স্থিতিশীলতার মধ্য দিয়ে যৌগটা সামনের দিকে যাবে ততই বেশি উৎপাদ তৈরি হবে। আর এখানে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন 2 ডিগ্রি থেকে কম স্থিতিশীল হওয়ার কারণে এখানে যে উৎপাদটা তৈরি হবে সেই উৎপাদটা হবে একেবারেই কম, অর্থাৎ 10%। তাহলে তোমরা বুঝতে পেরেছ কেন 90% তৈরি হয়, কেন 10% তৈরি হয়। এটাই হচ্ছে মেকানিজমটা। এবার আসো এখান থেকে কি কি সৃজনশীল প্রশ্ন হতে পারে। এখান থেকে সৃজনশীল প্রশ্ন হতে পারে, ধরো এরকম একটা অ্যালকিন দিল, একটা এসবিআর দিল, দিয়ে বললো এ তৈরি হয় 90% আর বি তৈরি হয় 10%। তো তুমি তো এটা বিক্রিয়াটা দেখেই বুঝতে পারছো এটা একটা মার্কোনিকভ বিক্রিয়া। তাহলে এ তৈরি হয় 90% আর বি তৈরি হয় 10%, এবং তুমি এটাও এখন ধারণা করতে পারছো যে এ কেন 90% তৈরি হয়, বি কেন 10% তৈরি হয়, এবং এ যৌগটা কোনটা বি যৌগটা কোনটা তুমি কিন্তু বুঝতে পারছো অলরেডি। তাহলে এখান থেকে প্রশ্ন হচ্ছে যে উদ্দীপকের এ মানে 90% যেটা, এটা উৎপন্ন হওয়ার পক্ষে কৌশল ব্যাখ্যা করো। এটা কেন 90% তৈরি হলো, এই 90% তৈরি হওয়ার পক্ষে তুমি কৌশলটা সহ তুমি বিশ্লেষণ করবা। অর্থাৎ প্রথমে তুমি এরকম এই মার্কোনিকভ নীতিটা লিখবা, এই প্রশ্নটা যদি আসে লিখে একটা উদাহরণ দিবা, দিয়ে এই উদাহরণ দেওয়ার দরকার নেই, তুমি প্রথমে মার্কোনিকভ নীতিটা লিখবা, লিখে তারপরে এই তোমার যে উদ্দীপক, এই উদ্দীপক অনুযায়ী তুমি এই মেকানিজমটা বিশ্লেষণ করে দিবা, দিলেই তুমি 3-এ 3 পেয়ে যাবা। শিক্ষার্থীরা, আশা করি তোমরা ক্লাসটি খুব ভালোভাবে বুঝতে পেরেছ। তারপরেও যদি কোথাও প্রবলেম থাকে অবশ্যই স্যারের সাথে যোগাযোগ করবে, আর তোমাদের যার যেই রাইটারের বইটি আছে ওই বইটির সাথে একটু মিলিয়ে নিবে। আশা করি তোমরা ভালোভাবে ব্যাপারটি বুঝতে পারবে। তো তোমরা সকলেই ভালো থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, তারপর 5 ওয়াক্ত নামাজ পড়বে, এবং অন্য ধর্মাবলম্বী যারা তোমরাও তোমাদের ধর্মকর্ম অনুসরণ করবে। তো করোনার আসলে আমরা প্রায় বলা যায় যে শেষ পর্যায়ে চলে আসছি, আমাদের প্রতিষ্ঠানগুলো হয়তো খুব দ্রুতই খুলে দিবে। তো সেই কারণে সময়গুলো আর নষ্ট করবে না, এখন থেকে সময়গুলোকে যথাযথভাবে কাজে লাগাও, কারণ প্রতিষ্ঠান খুললে পরেই তোমার একের পর এক পরীক্ষা শুরু হয়ে যাবে, তখন কিন্তু এত বেশি পড়াশোনা করার সময় পাবো না। তো সকলেই ভালো থাকো, সকলকে অসংখ্য ধন্যবাদ।